তাহলে আজকের টপিকটা হবে কি নিয়ে বলতেছি যে তোমরা অলরেডি হয়তো আমি একটা জিনিস তোমাদের বলেছি যে এরকম কিছু টপিক দিয়ে দিয়েছিলাম যে আজকের গ্রুপ তোমার হচ্ছে একটা পোস্টে যে BF2 এই যৌগটার তড়িৎ তুমি অ্যাপ্লিকেশনটা আগে বুঝো, ঠিক আছে? আমি পরে স্টার্ট করতেছি। এই যৌগে বেরিলিয়াম হচ্ছে 2 আর ফ্লোরিন হচ্ছে 4। ইলেকট্রোনেগেটিভিটি আমরা গতকাল পড়েছি, তাহলে ডেল এক্স এর মানটা আসলে আলটিমেটলি কত আসে? 4 থেকে 2 বিয়োগ করলে 2 আসে, ঠিক আছে? এটা তো 1.5 সো আলটিমেটলি আসবে হচ্ছে 2.5। দেখছো ডিফারেন্স কত? অনেক বেশি। তো এরকম অনেক যৌগের জন্য আমরা পড়ব যে তড়িৎ ঋণাত্মকতার ডিফারেন্স অনেক বেশি হইলেও কেন সেই যৌগটা পোলার হবে, পোলার না হয়েও অপোলার কেন হয়, এরকম অনেক জিনিস আমরা পড়ব, ঠিক আছে? ওকে, আচ্ছা সবাই একটু দেখো, সবাই একটু খেয়াল করো ক্লাসটার দিকে। দেখো আমি কিছু জিনিস লিখে রেখেছি এখানে। ইলেকট্রোনেগেটিভিটির উপর ভিত্তি করে আমাদের বইয়ের যত যৌগ আছে বা আমাদের দুনিয়ায় যত যৌগ আছে সকল যৌগকে 4টা ভাগে ভাগ করা যায়। আমাদের দুনিয়াতে যত যৌগ আছে সেই যৌগগুলোকে 4টা ভাগে ভাগ করা যায়। কার উপর ভিত্তি করে? ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের উপর ভিত্তি করে। তো তার মধ্যে একটা দেখো, ইলেকট্রোনেগেটিভিটির একটা টাইপ হচ্ছে যদি ডিফারেন্স না থাকে। এরকম একটা যৌগ কি হইতে পারে? এরকম একটা যৌগ হইতে পারে H2। H2 মানে হচ্ছে হাইড্রোজেন আর হাইড্রোজেন। তো তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স কত? দেখো হাইড্রোজেনের হচ্ছে 2.1, এই ক্ষেত্রে হচ্ছে 2.1। তাহলে পার্থক্যটা কত? পার্থক্যটা হচ্ছে 0। পার্থক্যটা হচ্ছে তাদের 0। তাহলে পার্থক্য হচ্ছে কি? ডেল ই এন, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে 0, দুইটা থেকে বিয়োগ করলে। তো এরকম কিছু কম্পাউন্ডের নাম লিখছি আমি, হাইড্রোজেন, ক্লোরিন, এরকম যৌগগুলোকে বলা হয় 100% সমযোজী যৌগ, 100% বিশুদ্ধ সমযোজী যৌগ। এটা লিখছি এরা হচ্ছে বিশুদ্ধ সমযোজী যৌগ টাইপের। ওকে, 2 নম্বরটা একটু সবাই খেয়াল করো। যদি এই ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা 0.1 থেকে 0.4 এর মাঝখানে হয়, 0.1 থেকে বা 0.4 এর মাঝখানে এরকম হইলে এই ক্ষেত্রে তাকে বলা হয় অপোলার সমযোজী যৌগ। অপোলার সমযোজী যৌগ, এরকম একটা যৌগের নাম তোমরা একটু সবাই দেখো তো যে CH4 টা কেমন টাইপের যৌগ হবে? CH4 টা কেমন টাইপের যৌগ হবে? অবশ্যই অপোলার সমযোজী যৌগ টাইপের হবে। খেয়াল করো কার্বনের কত? কার্বনের হচ্ছে 2.5 আর হাইড্রোজেনের হচ্ছে 2.1। তাহলে ডিফারেন্সটা কত আসে? তাহলে ডিফারেন্সটা আসে হচ্ছে 0.4। তাহলে এই রেঞ্জের মধ্যে যদি আসে তখন তাকে বলি পোলার সমযোজী, অপোলার সমযোজী যৌগ, ঠিক আছে? ওকে, কিন্তু আমার প্রশ্ন আছে। এখন দেখো এর পরেরটা দেখো, খেয়াল করো। এরপরে একটা যৌগ নেই H2O। তোমরা বলো তো H2O কোন টাইপের যৌগ হবে? তোমরা একটু বলো তো H2O কোন টাইপের যৌগ হবে সবাই? আচ্ছা আজকে ভাইয়ের নামাজ 8টা থেকে শুরু হবে, তাই একটু ক্লাসটা শেষ করবেন। ওকে, ক্লাসটা আমরা দ্রুত শেষ করবো, কোনো সমস্যা নাই। তোমরা একটু দ্রুত রেসপন্স করলে আমরা দ্রুত ক্লাস শেষ করে দেবো। তো তোমাদের কাজটা হচ্ছে দ্রুত বন্ধুদের মেনশন করা, আর হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো আজকে। এত ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে তোমার বইয়ের সব থেকে ইম্পর্টেন্ট আমি মনে করি, ঠিক আছে? ওকে, পোলার সমযোজী যৌগ। একজন উত্তর দিছে অশোক মিত্র, পোলার সমযোজী যৌগ, রাইট। কেন পোলার সমযোজী যৌগ? বাকিও একটু অ্যান্সার করার ট্রাই করো। পোলার, হ্যাঁ পোলার, রাইট, ঠিক আছে। সবাই সঠিক উত্তর দিচ্ছ। কারণটা হচ্ছে আমি একটু বলে দিচ্ছি, ভয় পাওয়ার কারণে অনেক ভিতরে ঢুকবো আস্তে আস্তে। প্রয়োজন এই ক্লাস এর সেকেন্ড পার্ট আগামী ক্লাসে নেব, কিন্তু জানতে হবে অনেক বেশ লেন্থি ক্লাস কিন্তু হবে। আজকে যেহেতু রমজানের প্রথম দিন, মানে হচ্ছে প্রথম আমরা হচ্ছে তারাবি পড়বো, সো একটু আগে শেষ করে দেবো। অক্সিজেনের হচ্ছে 3.5 আর হাইড্রোজেনের 2.1, তাহলে ডিফারেন্স আসে হচ্ছে 1.4। তাহলে সেই রেঞ্জটা কিন্তু 0.5 থেকে 1.7 এর মাঝখানে, ঠিক আছে? তাহলে 1.7 এর মাঝখানে, সো এটা হচ্ছে কি পোলার সমযোজী যৌগ। ভালো কথা। এই তোমরা একটু সবাই বলো তো NaCl এই দুটার মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত হবে? সবাই একটু বলো NaCl এই যৌগটার মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত হবে? দেখো গতদিন পড়েছিলাম যে ক্লোরিনের হচ্ছে 3 আর ওর হচ্ছে 9, তাহলে কত? 2.1, ডিফারেন্স হচ্ছে 2.1। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে কি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো একইভাবে যে এক্সাম্পল গুলো আমি দিয়েছি তোমরা সেটা দেখেই বুঝতে পারবে যে এটা আসলে কোন ধরনের যৌগ। ওকে,
ওকে 2.1 ঠিক আছে সবাই একটু বলো যে তাহলে সোডিয়াম ক্লোরাইডটা কেমন টাইপের যৌগ আয়নিক যৌগ হবে ওকে 2.9 না ভাই 2.1 ঠিক আছে এই আমরা কিন্তু জাস্ট বেসিক করছি এটার অ্যাপ্লিকেশনটা মাত্রই শুরু হবে এত ইম্পর্টেন্ট হবে ক্লাসটা যারা আসলে বুঝতে চায় তাদের জন্য একটু খেয়াল করো ওকে সবাই বুঝলাম তো ম্যাগনেসিয়াম ক্লোরাইডের জন্য তুমি যদি একটু হিসাব করো আমরা একবার একটু ম্যাগনেসিয়াম ক্লোরাইডের জন্য দেখে দেব ম্যাগনেসিয়াম ক্লোরাইড তো এই ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের হচ্ছে কত 1.2 আর এই ক্ষেত্রে ওর হচ্ছে 3 তাহলে ডিফারেন্স কত 1.8 তো ডিফারেন্স আসে হচ্ছে 1.8 তো এই যৌগ তো কত দেখো এই যৌগ মানটা কিন্তু 1.7 অপেক্ষা বেশি তাহলে এটাও কেমন যৌগ হবে আয়নিক যৌগ হবে ওকে খুব ভালো কথা ঠিক আছে ওকে খুব সুন্দর কথা এখন তোমাদের আমি যদি প্রশ্ন করি যে ভাইয়া BeF2 এটা কেমন যৌগ এখন তোমাদের একটা প্রশ্ন করলাম যে BeF2 এটা কেমন যৌগ এটা অ্যানসারটা সবাই একটু করো তো এই ধারাবাহিকতা ভিত্তি করে তোমাকে যে বেসিকটা শেখানো হয়েছে তার উপর ভিত্তি করে বলো BeF2 কেমন যৌগ হবে সবাই একটু বলে ফেলো যে BeF2 কেমন যৌগ হবে ওকে আব্দুল্লাহ আল নোমান অ্যানসার করেছে হচ্ছে আয়নিক যৌগ আরিয়াম লিথি অনেক চালাক মনে রাখছে ক্লাসটা ঠিক আছে তারপরে দেখি সানজিদা মিম উত্তর দিয়েছো আয়নিক অশোক মিত্র আয়নিক যৌগ তারপরে হচ্ছে ফারিয়া মিথু বলতেছে 2.5 আরফ ইব্রাহিম বলতেছে হচ্ছে আয়নিক আরফ ইব্রাহিম ভাই তুই প্রতিদিন একই কাজ কেন করিস ক্লাসে আমি পড়ি আমি তোর কমেন্টগুলো পড়ি ঠিক আছে তুই একবারই কমেন্ট করবি যে প্রশ্নের উত্তর দিবি একবারই দিবি প্রচুর তো বাকি অ্যান্সার করতে পারে না আর কোন উত্তর আয়নিক ওকে আয়নিক সবাই একটু কষ্ট করে যারাই আছি তারা ক্লাসটা উপভোগ করার চেষ্টা করি উপভোগ্য হবে যখন কনসেপ্টটা শিখবে ওকে আসলে হ্যাঁ পার্থক্য অনুযায়ী আসলে তাদের ডিফারেন্স হচ্ছে 1.5 আর হচ্ছে 4 ডিফারেন্স আলটিমেটলি কত আসবে 2.5 হ্যাঁ আমরা শুধু কি নেব পজিটিভ মানটা নেব কিন্তু প্রকৃতপক্ষে এটা তাহলে কি হওয়া উচিত আয়নিক হওয়া উচিত এরকম হওয়া উচিত এটা হওয়া উচিত কিন্তু আসলে এর প্রকৃতপক্ষে এই টাইপের যৌগ অপোলার তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো আমরা আসলে তাহলে আমরা কি করলাম ঠিক আছে অপোলার যৌগ তো আমি এরকম আরো অনেক টুইস্ট তোমাদের আছে শিখাবো ইনশাআল্লাহ তো এই যৌগটা হচ্ছে আবার অপোলার যৌগ ওকে আচ্ছা তারপরে খেয়াল করো যদি এরকম হয় যে BF3 এই যে যৌগটা এটা একটা কেমন যৌগ এটা আসলে আয়নিক হওয়ার কথা এটাও পার্থক্য হচ্ছে 2 দেখো এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 4 ডিফারেন্স আলটিমেটলি কত হওয়া উচিত 2 এটাও কি হওয়া উচিত আয়নিক হওয়া উচিত কিন্তু এই যৌগটা আয়নিক না ভাইয়া মারাত্মক ভুল এই যৌগটা একটা নন পোলার বা একটা অপোলার যৌগ অর্থাৎ এটাও কি অপোলার তো কখন একটা যৌগ পোলার হবে আর কখন অপোলার হবে আসলে এই ভ্যালু দ্বারা ডিসাইডেড না এই ভ্যালুগুলো দ্বারা সঠিক মেজারমেন্ট করতে পারে না কথা বুঝেছো তো কথা হচ্ছে খুব ভালো করে খেয়াল করো কোন যৌগ পোলার হবে কি অপোলার হবে সেটা ডিপেন্ড করে একটা বিশেষ বৈশিষ্ট্যের উপর সেই বৈশিষ্ট্যটার নাম হচ্ছে ডাইপোল মোমেন্ট সেই বিশেষ বৈশিষ্ট্যটার নাম হচ্ছে ডাইপোল মোমেন্ট এবং আমরা সেই ডাইপোল মোমেন্টে আজকে এখন শিখব ঠিক আছে তারপরে এই যে এখানে যা পড়ছি তা আংশিক সত্য পুরোপুরি সত্য না একটা পার্ট ধরো একটা যৌগ পোলার আর অপোলার হওয়ার জন্য 3টা কন্ডিশন আছে তার মধ্যে একটা কন্ডিশন এখানে দেখাচ্ছে আর বাকি দুইটা কন্ডিশন রয়ে গেছে তো সেইগুলো আমরা এখন দেখব ঠিক আছে ওকে না বোরন 3 না বোরন হচ্ছে 2 তো একটু খেয়াল করুন আবার আমি গতদিন লিখে দিয়েছি ওকে তো আশা করি এতটুকু কি ক্লিয়ার এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছে কিনা তো আমি তোমরা একটু জানাও তারপরে হচ্ছে আমরা নতুন এই ব্যাপারটা টপিকটা শুরু করব কখন একটা যৌগ পোলার হবে নাকি অপোলার হবে ঠিক আছে খুব মন দিয়ে খেয়াল করতে হবে ওকে ঠিক আছে খুব ভালো করে খেয়াল করো এই ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর প্রপার্টিস
ভেক্টর প্রপার্টিজ, ঠিক আছে? একটা ভেক্টর যদি হয়, এই ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর জিনিস, ঠিক আছে? একটা ভেক্টর, আমরা জানি একটা ভেক্টরের মান থাকে আর দিক থাকে, ঠিক আছে? আমরা জানি একটা ভেক্টরের কি থাকে, দিক থাকে, আর একটা 2 নাম্বার যে বিষয়টা থাকে সেটা হচ্ছে মান। তোমরা সবাই জানো একটা ভেক্টরের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে তার দিক আর একটা হচ্ছে তার মান। তো এই দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে একটা যৌগ পোলার হবে নাকি নন পোলার হবে সেটা ডিসাইড করতে হবে। তো চলো আমরা একটু দেখি, খেয়াল করো সবাই। দিক, আমি যদি তোমাকে একটা एग्जांपल হিসেবে দেই, ধরো দিকটা কি রকম হবে, সবাই একটু মন দিয়ে খেয়াল করিও, সবাই একটু তাকাও। এটা হচ্ছে অ্যামোনিয়ার একটা যৌগ। তো এই যৌগটা পোলার হবে নাকি নন পোলার হবে সেটা বুঝবো আমি এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে। খেয়াল করো কিভাবে। তো দিকটা আসলে কি রকম হয়, দিকের দুইটা ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া এক হচ্ছে, খেয়াল করো, কম ইলেকট্রোনেগেটিভ থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে। খুব ভালো করে খেয়াল করিও, কম দুইটা দিক কাজ করবে, আরেকটা দিক আমি তোমাকে বোঝাবো, তুমি জাস্ট কথাগুলো শুনো, ঠিক আছে? আরেকটা হচ্ছে অ্যাটম থেকে লোন পেয়ার। আমরা খুব ভালো করে খেয়াল করো, আমি তোমাকে কথাগুলো বুঝিয়ে দিচ্ছি। খেয়াল করো, দিকের উপর ডিপেন্ড করবে। এখন খেয়াল করো দিকটা আসলে কিরকম হবে, কম ইলেকট্রোনেগেটিভ থেকে বেশি ইলেকট্রোনেগেটিভের দিকে। এখন দেখো এখানে হাইড্রোজেন হচ্ছে কম আর নাইট্রোজেন হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ। তো যে আমরা কি বলছি, কম থেকে বেশির দিকে হবে। দেখো এখানে কম কে হাইড্রোজেন, বেশি কে নাইট্রোজেন, তাহলে ডিরেকশনটা হবে হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে। তাহলে ডিরেকশনটা কি হবে, হাইড্রোজেন থেকে ডিরেকশনের, দেখো ডিরেকশনটাকে এইভাবে কাউন্ট করব, কম থেকে, এটা হচ্ছে কম, এটা হচ্ছে বেশি থেকে, ঠিক আছে? কম থেকে বেশির দিকে। তাহলে দেখো কম ইলেকট্রোনেগেটিভ কে হাইড্রোজেন, সেটা যাবে নাইট্রোজেনের দিকে। একইভাবে এখানেও দেখো কম থেকে বেশির দিকে, দেখো এখানে হচ্ছে হাইড্রোজেন কম, এটা বেশি। এইদিকেও দেখো এটা হচ্ছে হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে। এই যে বিষয়টা, এটা হচ্ছে এই যে প্রথম বিষয়টাকে ডিনোট করছি আমি, কম ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে। তাহলে এইটা আশা করি তোমরা ক্লিয়ার। এই এটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই, এটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো তো, যে আমরা ডিরেকশনটা যে দিব সেটা হবে কম ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে, ঠিক আছে? ক্লিয়ার ক্লিয়ার সবাই? কেউ কেউ এই কথাটাও বলে, আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে। সেটা হয় প্লাস থেকে মাইনাসের দিকে, কারণ এইচ কি হয়, প্লাস হয়, নাইট্রোজেন কি হয়, মাইনাস হয়। সেটা এইভাবে বলা যেতে পারে প্লাস থেকে মাইনাসের দিকে, ঠিক আছে? ওকে সবাই ক্লিয়ার? ক্লিয়ার একটু জানাও। হ্যাঁ অশোক মিত্র, হ্যাঁ শিয়া প্রোপ বলছো, জি। সানজিদা মেম ক্লিয়ার, তাসমিয়া জাহান চৈতি চৌধুরী ক্লিয়ার, ফাহাদ হুসাইন ক্লিয়ার, ঠিক আছে? ওকে ক্লিয়ার। আরেকবার না, পজিটিভ থেকে নেগেটিভের দিকে অথবা কম ইলেকট্রোনেগেটিভ থেকে বেশি ইলেকট্রোনেগেটিভের দিকে হচ্ছে ডিরেকশনটা। ওকে ঠিক আছে, খেয়াল করো এরপরের জিনিসটা, এই ব্যাপারটা বোঝার চেষ্টা করো। অ্যাটম টু লোন পেয়ার, দেখো তো এখানে নাইট্রোজেন আছে আর তার উপরে লোন পেয়ার আছে, নাইট্রোজেন আছে তার উপর লোন পেয়ার আছে। এইবার ডিরেকশনটা কোন দিকে হবে, অ্যাটম থেকে লোন পেয়ারের দিকে। তাহলে অ্যাটমটাকে নাইট্রোজেন আর লোন পেয়ার কি উপরের দিকে, সো এই ডিরেকশনটা হবে এই বরাবর, অর্থাৎ নাইট্রোজেন থেকে লোন পেয়ারের দিকে, নাইট্রোজেন থেকে লোন পেয়ারের দিকে। তাহলে সেকেন্ড বিষয়টা বুঝে গেলাম, অ্যাটম থেকে লোন পেয়ারের দিকে। সবাই বুঝেছো কিনা একটু জানাও তো মেয়েরা। সেকেন্ড বিষয়টা অ্যাটম থেকে লোন পেয়ারের দিকে, কথা বুঝেছো? অ্যাটম থেকে লোন পেয়ারের দিকে। আচ্ছা তোমরা যারা আছো তারা একটু এই সেকেন্ড মার্কের বিষয়টা আমি বুঝাবো ভালো করে, খুব ভালো করে বুঝতে হবে। ক্লিয়ার ক্লিয়ার সবাই? ওকে ক্লিয়ার, ঠিক আছে। তো এই মানের বিষয়টা আমি একটু বোঝাচ্ছি এখন। আমাদের তো দিক বোঝা শেষ, আমাদের এখন মান বুঝতে হবে, কারণ আমরা ভেক্টর জানি দিক থাকে আর মান থাকে। সো আমরা মানটা দেখব। মান হচ্ছে এই ডাইপোল মোমেন্ট, এটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়, ডাইপোল মোমেন্টকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ইনটু ডি, কিউ ইনটু ডি। তো আমরা এটা খুব একটু আগে বোঝার আগে আমি তোমাদের 40 সেকেন্ড টাইম দিচ্ছি,
30 সেকেন্ড সবাই প্রত্যেকে যারাই দেখছো প্রত্যেকে এই 30 সেকেন্ড টাইমটা একটু কাজে লাগাও, সেটা হচ্ছে বন্ধুদের একটু মেনশন করো, ঠিক আছে? আমরা সবাই মিলে ক্লাসটা করতে চাই, তোমরা একটু বন্ধুদের মেনশন করে দাও, অনলি 30 সেকেন্ড টাইম দিলাম, ঠিক আছে? তার ভিতর আমার একটু কাজ আছে, আমি সেটা করে ফেলতেছি, তোমরা একটু করতে থাকো, আমি ততক্ষণ আমার কাজটা করি। সবাই একটু বন্ধুদের মেনশন করি, ঠিক আছে? একটু, আর যারা শেয়ার করি নাই তারা একটু বলি যে শেয়ার করে ডান লিখে দিই, একটু শেয়ার করি সবাই। সবাইকে 30 সেকেন্ড দেওয়া হলো, সবাই একটু কষ্ট করে কাজটা করি। ওকে, ডাইপোল মোমেন্টের একক কি হবে? আমি একক পড়াবো। একক হচ্ছে ডে বাই, হচ্ছে একক বা ডি হচ্ছে একক। সেই এককটাই ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই একক দিয়ে ম্যাথ আসে। সাস্টের নাম তোমরা শুনেছো সবাই, সাস্ট বুয়েট। তো এই সকল বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি প্রশ্ন এই ইউনিটের উপর ডিপেন্ড করে আসে। যেমন সাস্টে গত বছর এইখান থেকে ম্যাথ আসছে, ডাইপোল মোমেন্টের এই সূত্র দিয়ে ম্যাথ আসছে। সবাই ম্যাথ পারি। নরমাল একটা সূত্রের ব্যাপারটা হচ্ছে, দেখো এইখানে কিউ হচ্ছে, আমি বুঝাবো, সব বুঝাবো, ঠিক আছে? ডে বাই এককে, রাইট? মন্দিরা ব্যানার্জি বলছে ডি বাই এককে। শাবাশ, চমৎকার। এই বাচ্চাগুলো অনেক ভালো করবে যারা এখন অনেকটা অ্যাডভান্স, অনেকটা আগে আছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে, চলো আমরা শিখি। আমি সব বুঝাবো, এটা মানে কি, ক্লিয়ার? কোনো প্যারা নাই, নো প্যারা, অনলি চিল। খেয়াল করো, সবাই তাকাও। তো মিউ আমরা মান বের করতে চাই। মিউ এমন একটা জিনিস, সেটা হচ্ছে কিউ ইনটু ডি। কিউটা কি? ভালো করে খেয়াল করো, একটা एग्जांपल আমি দিচ্ছি। HCl, ভালো করে খেয়াল করো সবাই। এইখানে অধিকতর ঋণাত্মককে ক্লোরিন, তাহলে ক্লোরিন তার দিকে ইলেকট্রন টেনে নেবে, ফলে সে হবে ডেল্টা পজিটিভ আর ও হবে ডেল্টা নেগেটিভ। ভালো কথা, ও হবে ডেল্টা পজিটিভ আর হবে ডেল্টা নেগেটিভ। তাহলে ডিরেকশনটা কোন বরাবর হবে? এই বরাবর। আচ্ছা, বুঝলাম। এখন চার্জ কি? চার্জ হচ্ছে এই যে পজিটিভ চার্জ অথবা নেগেটিভ চার্জ। আমি কি নিব? চার্জ নিব। এখানে কয়টা চার্জ তৈরি হয়েছে বলো তো? হয় পজিটিভ চার্জকে কাউন্ট করো, না হলে নেগেটিভ চার্জকে কাউন্ট করো। আসলে কয়টা চার্জ? একটা চার্জ হয়েছে। এখানে হয় পজিটিভ চার্জকে নিব, না হলে নেগেটিভ চার্জকে নিব। কয়টা সংখ্যা চার্জ হয়েছে? একটা। তাহলে একটা চার্জ আছে, ওকে, একটা নিলাম, ইনটু এই দুইটা মলিকুলার ডিসটেন্স। দেখো ডি হচ্ছে কি? ইন্টারমলিকুলার ডিসটেন্স, অর্থাৎ এই দুইটা নিউক্লিয়াসের মধ্যকার যে দূরত্ব আছে বা বন্ড লেন্থ, সেটা কি বলা হচ্ছে? ইন্টারমলিকুলার ডিসটেন্স বা ডি, ঠিক আছে? যেমন এই ক্ষেত্রে দেখা যায় এদের মাঝখানের দূরত্ব হচ্ছে 1.275 অ্যাংস্ট্রম। তো দেখা গেছে যে এই দুইটার মধ্যকার দূরত্ব এই সেলের ক্ষেত্রে হচ্ছে এত। তাহলে আমি যদি এই মানটা গুণ করে দেই, তাহলে অ্যান্সার চলে আসবে আমার, ঠিক আছে? তো ইউনিট গুলো আমি বুঝাই দেব, খেয়াল করো সবাই। এতটুকু বুঝেছো কিনা আগে এটা বলো। মিউ হচ্ছে ডাইপোল মোমেন্ট, কিউ ইনটু ডি। কিউ হচ্ছে চার্জ, আর এটা হচ্ছে ইন্টারমলিকুলার ডিসটেন্স, দুইটা নিউক্লিয়াসের মধ্যকার ডিসটেন্স। এই যে দুইটার মধ্যকার ডিসটেন্স আর এদের মধ্যে চার্জ, ঠিক আছে? ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? বুঝো নাই? জি স্যার ক্লিয়ার। আমি সবারটাই করি, কোনো সমস্যা নেই। আবার ওকে বলবো আমি, কোনো সমস্যা নেই। বাকিরা বুঝেছি। আমি একটু শুনি কে কে বুঝেছো, আমি তারটা একটু দেখতে চাই। হোয়াট ইজ ডি বাই? আমি বুঝে বলে ভাই, ডি বাই হচ্ছে ইউনিট অফ ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্টের ইন্টারন্যাশনাল ইউনিট, এককের নাম হচ্ছে ডে বাই। ওকে, ঠিক আছে, ওকে, বুঝাচ্ছি।
সবাই খেয়াল করো, মিউ সূত্র ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ইনটু ডি, অর্থাৎ চার্জ ইনটু ডিসটেন্স। চার্জ ইনটু ডিসটেন্স কে বলা হয় ডাইপোল মোমেন্ট, ঠিক আছে? তো চার্জ কি? চার্জ হচ্ছে, দেখো এখানে টোটাল কয়টা চার্জ তৈরি হয়েছে? একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ, তাই তো? কিন্তু ইলেকট্রনের আনাগোনা কি হয়েছে? ইলেকট্রন তো একটাই নেওয়া হয়েছে, তাই না? অর্থাৎ চার্জ এখানে কি, দেখো তো, হয় এটাকে কাউন্ট করবো না হলে এটাকে কাউন্ট করবো। একটা চার্জ, এখানে চার্জ কয়টা? একটা। হয় পজিটিভ কে কাউন্ট করবো না হলে নেগেটিভ কে কাউন্ট করবো, ঠিক আছে? তো একটা পজিটিভ চার্জ মানে 1 ইনটু ডি হচ্ছে কি ইন্টারমলিকুলার ডিসটেন্স। আমরা দুটার মধ্যে কি করব? ডিসটেন্স নিব। তো ডিসটেন্স নরমালি হচ্ছে 1.275। এটা কি করলাম? দেখো এটা অ্যাংস্ট্রমে আছে, কিন্তু এই উত্তরটা বসাই দিলে অঙ্কটা হবে না। এই উত্তরটা বসাই দিলেই ম্যাথটা হবে না, কারণ এইখানে চার্জের একক হচ্ছে কুলম। ভালো করে খেয়াল করো, এই চার্জের একক হচ্ছে কুলম, কুলম সি। আর ডি এর এককটা কি? ডিসটেন্স। এখানে ধরো হচ্ছে অ্যাংস্ট্রমে আছে, তাহলে সেন্টিমিটার আর হচ্ছে অ্যাংস্ট্রম, কিন্তু এটার এককটা হচ্ছে ডে বাই, এককটা হচ্ছে ডে বাই। তো ডি বাই একক আবার কি বলে, সেটা আবার কি জিনিস, সেটা আমরা চলো একটু বুঝে আসি, ঠিক আছে? ডি বাইটা আবার কি একক, সেটা আমরা একটু বুঝে আসি। দেখো ভালো করে বুঝো। এই সবাই এতটুকু বুঝেছো কিনা আগে এটা বলো, আগে এটা বলো যে এই সূত্রটা বুঝেছো কিনা। সবাই এটা বলো তোমরা সূত্রটা বুঝেছো কিনা, আগে এটা জানাও, তারপর আমি একটা বুঝাচ্ছি। হ্যাঁ, আমার কালকে থেকে যে ব্যাচটা শুরু হবে, একজন প্রশ্ন করছে আব্দুল্লাহ নোমান যে কালকে থেকে ব্যাচ স্টার্ট হলেও আমার চলবে কিনা। হ্যাঁ, কালকে থেকে আমার ব্যাচটা স্টার্ট হবে হচ্ছে সকাল হচ্ছে 11:30 থেকে, ঠিক আছে? সকাল 11:30 থেকে ব্যাচটা স্টার্ট হবে মৌলের চতুর্থ অধ্যায়, আমাদের প্রথম চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তনের উপরে, রাসায়নিক পরিবর্তনের উপরে। তো এটার ডিটেইলস হচ্ছে, এটার এই যে ভিডিওটা আছে, যে লাইভ ক্লাসটা, এটার ক্যাপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। আর মেইন ব্যাপারটা হচ্ছে ওইখানে রাত 9টা দেওয়া আছে, সেটা চেঞ্জ হবে যেহেতু রমজান, আমরা 11:30 থেকে ক্লাসটা করবো। আর এই অধ্যায়ের কথা জিজ্ঞেস করেছো, এই অধ্যায়ের ক্লাসটা চলবে। এই অধ্যায়ের ক্লাসটা আমি এই পুরো ক্লাসটা হচ্ছে আমি এই লাইভে শেষ করাবো, কোনো সমস্যা নেই, বাকিরা এখানে করতে পারো, ঠিক আছে? হ্যাঁ, আমার অনলাইন ক্লাস, ঠিক আছে? এটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন মানে হচ্ছে এটা ক্যাপশনে। আচ্ছা, আগামীকাল 11টায়, আগামীকাল 11:30-এ, আগামীকাল 11:30 AM রাসায়নিক পরিবর্তনের উপর ক্লাস, ঠিক আছে? আর পেমেন্ট খুবই অল্প ভাইয়া, 800 টাকা পার মান্থ, ঠিক আছে? মানে হচ্ছে এখানে তুমি উইকলি সপ্তাহে 3টা ক্লাস পাবা, আর হচ্ছে অর্থাৎ 12 দিন মাসে। তারপর হচ্ছে সেখানে 3টা এক্সাম হবে, বোর্ড স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে একটা হবে হচ্ছে তোমার বোর্ড স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে রিউ স্ট্যান্ডার্ড, আর সলভ ক্লাস হবে 3টা। এটা হচ্ছে মান্থলি এবং পেমেন্ট হচ্ছে 800 টাকা। ওকে, ঠিক আছে, চলো আমরা পরে যাই, আমরা ওগুলো নিয়ে পরে কথা বলবো, ঠিক আছে? কিউ ইনটু ডি। এখন আমরা ডি বাই এককে প্রকাশ করতে চাই, ডি বাই এককে প্রকাশ করতে চাই। যদি খুব ভালো করে খেয়াল করো, যদি চার্জকে ইএস ইউ এককে প্রকাশ করা যায়, চার্জকে যদি ইএস ইউ এককে প্রকাশ করা যায় এবং এই ডি কে যদি সেন্টিমিটার এককে প্রকাশ করা যায়, তাহলে যে মানটা পাই সেটাই হচ্ছে ডি বাই। কিন্তু এখানে আরেকটু শর্ত আছে, কিন্তু এখানে আরেকটু শর্ত আছে, সেটা আমি ম্যাথ করার সময় বলবো তোমাকে। তাহলে আমি কি শিখাইলাম তোমাদের, যে ডি বাই ইজ ইকুয়াল টু, ডি বাই ইজ ইকুয়াল টু হচ্ছে ইএসইউ এককে চার্জ, দেখো ইএসইউ এককে চার্জ ইনটু সেন্টিমিটার এককে দূরত্ব, আর এইটাকে ভাগ করতে হবে একটা খুব সুন্দর নাম্বার দিয়ে, সেই নাম্বারটা হচ্ছে 10⁻⁻18। এটা দেওয়া যদি ভাগ করো তাহলে সেই অ্যান্সারটা আসবে ডি বাই এককে। এটার উপর ম্যাথ আছে, এটার উপর আমি ম্যাথ করাবো, ডাইপোল মোমেন্টের আয়নিক পার্সেন্টেজ ক্যারেক্টার করাবো। গতকাল যে করাইছি হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স দ্বারা, কিন্তু আজকে আমরা করব হচ্ছে, মানে এই লেকচারের উপর যেগুলো হবে সেটা করব হচ্ছে ডাইপোল মোমেন্টকে, ডাইপোল মোমেন্টের সাহায্যে কিভাবে ব্যাখ্যা করব একটা যৌগ কত পার্সেন্ট আয়নিক নাকি কত পার্সেন্ট হচ্ছে সমযোজী, সেই ব্যাপারটা, ঠিক আছে? হ্যাঁ, 15 তারিখ থেকে তো শুরু হওয়ার কথা, আগামীকাল তো সম্ভবত 15 তারিখ, তাই না? এই লাইভ ক্লাসটা এখনই হবে, মানে এই যে প্রত্যেকদিন 7টায় হবে, এই অধ্যায়ের উপর ক্লাস 7টায় হবে। কিন্তু আমার যে পেইড ব্যাচ, অর্থাৎ রাসায়নিক পরিবর্তন প্রথম পত্র চতুর্থ অধ্যায়,
সেই অধ্যায়ের ক্লাসগুলো হবে হচ্ছে আগামীকাল 11:30 থেকে জুমে হবে প্লাস প্রাইভেট ফেসবুক গ্রুপে হবে, ঠিক আছে? ওকে, ও আগামীকাল 14 তারিখ, তাহলে 15 তারিখ থেকে, ঠিক আছে? সরি 15 তারিখ থেকে। ওকে, কোনো সমস্যা নাই, 14-15 আসলে এত ডেট মনে রাখা ভুলে গেছি, সরি। ওকে, আচ্ছা তোমরা এটা বুঝেছো কিনা, আমরা এই পেইড ব্যাচের গল্প আমরা পরে করবো, ক্লাস শেষে যা সময় আছে সে আমরা করবো না, আমি পড়াটা শেষ করি, কারণ আজকে অনেকেরই হচ্ছে আমরা নামাজ পড়তে যাবো, ঠিক আছে? হ্যাঁ, এই ক্লাস প্রতিদিন সন্ধ্যা 7টায়। ওকে স্যার, ইএসইউ কি? ডিভাই মানে হচ্ছে ইএসইউ এককে চার্জ মানে কিউ ইনটু ডি, চার্জের একক দিতে হবে ইএসইউ এককে, ডি হচ্ছে সেন্টিমিটার এককে, আর সেই সংখ্যাকে ভাগ করতে হবে 10⁻⁻18 দ্বারা, ঠিক আছে? ওকে, এখন খেয়াল করো। ওকে স্যার, কালকে 14 তারিখ, কোনো সমস্যা না, আমার ভুল হয়েছে, মাফ করে দেন, ঠিক আছে? ওকে, এখন খেয়াল করেন, এই অঙ্কগুলো আমরা করব, আবার বলছি এই জিনিসগুলো আমরা একদম ভেঙে ভেঙে করব, কোনো সমস্যা নেই। এখন ইএসইউ মানে কি? ইএসইউ মানে একটু বলে দেই, ইএসইউ মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইএসইউ, ঠিক আছে? তো এইগুলোর মানটা কিভাবে কনভার্ট করব? 1 কুলম্ব সমান কত? 1.6 গুণ 10⁻19 কুলম্ব। সেখান থেকে কিভাবে চার্জকে আমরা ইএসইউ এককে কনভার্ট করব, আবার অ্যাংস্ট্রমকে কিভাবে সেন্টিমিটারে কনভার্ট করা যায়, কিভাবে এটাকে ভাগ করা যায়, এগুলো সব আমরা জানবো, ঠিক আছে? তো কুল, আগে কনসেপ্টটা শিখো, তারপরে না হচ্ছে আমরা আগে আমরা অ্যানালিটিক্যাল পার্টটা শিখবো, তারপর হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তোমরা আগে বলো, এখন আমার কথাটা শোনো, আমরা অন্য আনুষঙ্গিক আলাপ বাদ দেই। আমাদের দুইটা জিনিস, একটা দিক আর একটা হচ্ছে মান। তোমরা এটা বুঝেছো কিনা আমাকে এটা জানো, ঠিক আছে? দিক আর মান। তাহলে এটা হচ্ছে কম থেকে বেশির দিকে ডিরেকশনটা হবে অ্যাটম থেকে লোড লেয়ারের দিকে, এই দুটো ডিরেকশন, আর মান হচ্ছে কিউ ইনটু ডি। এতটুকু ক্লিয়ার কিনা সবাই একটু বলো তো? ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার হলে তোমরা যেহেতু ক্লিয়ার, তাহলে চলো এখন থেকে তুমি মজা পাওয়া ভাই। আসলে মেইন কাজটা হয়ে গেছে, আমাদের বেসিক কাজটা, কঠিন কাজটা হয়ে গেছে। এখন তুমি আমাকে বলবা, আমি বলবো না। খুব আরেকটা জিনিস খেয়াল করতে হবে, একটা লাইন আমাদের মাথায় রাখতে হবে অলওয়েজ, একটা লাইন, সেটা হচ্ছে খুব ভালো করে দেখো, ডাইপোল, এটা হচ্ছে ডাইপোলের সাইন, ডাইপোল, কিন্তু আমরা সেই ডাইপোলটার নিটটা করবো, ডাইপোল নিট। ডাইপোল নিট এরকম একটু ভালো করে কন্ডিশনটা দেখো, ডাইপোল নিট ইকুয়াল 0, ডাইপোল নিটের মান যদি 0 হয়, নিট ডাইপোল মোমেন্ট, অর্থাৎ একদিকে দিচ্ছে আরেকজন আরেক দিকে দিচ্ছে, আলটিমেটলি নিট ভেক্টরের মান যদি 0 আসে, তাহলে সেটা হচ্ছে নন পোলার, আর নট ইকুয়াল যদি 0 আসে তাহলেই পোলার। এইটুকু তুমি এতটুকু খালি মাথায় রাখো, কাজ হয়ে যাবে। এই যে দেখো কি করবো আমরা, দেখো আমরা একটা এক্সাম্পল নিলে তোমার কাজটা হয়ে যায়। যেমন কার্বন ডাই অক্সাইড, এই যৌগটার দিকে তাকাও, সবাই একটু ডিরেকশনের কথা চিন্তা করো, সবাই একটু ডিরেকশনটা দেখো। কার্বন আর অক্সিজেন, অক্সিজেন হচ্ছে অধিকতর ঋণাত্মক মৌল, সেই ইলেকট্রন নিচের দিকে টানবে, তাহলে সে হবে মাইনাস, কার্বন হবে প্লাস। তাহলে ডিরেকশনটা কিরকম হবে? এই যে এরকম হবে, প্লাস থেকে মাইনাসের দিকে বা কম থেকে বেশির দিকে। ওকে, একইভাবে এইদিকেও তো সেম ঘটনা ঘটবে, তাহলে ডেল্টা হবে মাইনাস, আর এটা কি হবে? ডেল্টা প্লাস। তাহলে ডিরেকশনটা কিরকম হবে? ঠিক এই দিকে হবে। দেখো তো এই যৌগটা দেখো, এই দিকে একটা, দেখো এইখানে যে পরিমাণ ডাইপোল মোমেন্ট, এইখানকার যে পরিমাণ, এই ভেক্টরের যে মান আর এই ভেক্টরের মান দুইটা সমান এবং তার অপোজিট ডিরেকশনে কাজ করতেছে। তাহলে বলো তো নিট ডাইপোল মোমেন্টের মান কত? তাহলে তোমরা বলো এই যৌগটার নিট ডাইপোল মোমেন্টের মান কত হবে? সবাই একটু বলে দাও তো। ইয়েস, তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ। একটা অপরটাকে কি করে দিবে? নিউট্রালাইজ করে দিবে না? এইটার জন্য যে মানটাই আমি পাবো, এই ডাইপোল মোমেন্টের জন্য যে মানটাই আমি পাবো না কেন, এইখানে তো সেম মানই পাবো, কিন্তু তারা একে অপর কি করে দিবে? ভ্যানিশ করে দিবে না? নিউট্রালাইজ করে দিবে, ঠিক আছে? ওকে, সবাই দেখো এই যৌগটার নিট ডাইপোল মোমেন্টের মান কিন্তু 0, এই যৌগটার নিট ডাইপোল মোমেন্টের মান কিন্তু 0। তাহলে এই যৌগটা হচ্ছে একটা নন পোলার। বাট এই যে বন্ধন, কার্বন অক্সিজেন বন্ধন, এই কার্বন অক্সিজেন বন্ধনটা কিন্তু নন পোলার না, এই কার্বন অক্সিজেন বন্ধনটা কিন্তু পোলার।
এইটাকে বলা হয় বন্ড মুভমেন্ট। ভালো করে লিখে রাখো, বন্ড মুভমেন্ট। খেয়াল করো, এদের মধ্যে তড়িৎক্রিয়াত্মকতার পার্থক্য আছে। সূত্র অনুযায়ী মান বসালে এদের একটা মান পাবো। এই যে এই বন্ধনটা তাহলে পোলার, এই বন্ধনটা কি পোলার, এই বন্ধনটাও পোলার, কিন্তু এই টোটাল যৌগটা আসলে কেমন, নন পোলার। একটা বন্ধন অর্থাৎ একটা বন্ধন পোলার হইলে সেই যৌগটা পোলার হয়ে যায় না। একটা বন্ধন পোলার হওয়ার মানে অর্থ এই না যে সেই যৌগটা পুরোটাই কি পোলার, সেই যৌগটা নন পোলারও হইতে পারে। দেখো এই বন্ধনের ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য আছে যথেষ্ট, এটাও আছে, তারপর এই যৌগটা কি নন পোলার যৌগ, কিন্তু এই বন্ধনটা কি পোলার যৌগ। এই বন্ধনকে বলা হচ্ছে বন্ড মুভমেন্ট। সবাই লিখে নাও, সবাই একটু লিখে নাও, সবাই একটু লিখে নাও, আর বন্ধুদের একটু ধুমায়া মেনশন করতে থাকো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? এই যে অনেকক্ষণ পর জয়েন করছে একজন স্টুডেন্ট, এসে খুব সুন্দর আসে হচ্ছে মেনশন করা শুরু করছে। তো আপনারা একটা কাজ করেন, এরকম করে একটু মেনশন করেন, বন্ধুদের একটু দায়িত্ব নেন নিজে নিজে। স্যার সবাই বুঝেছেন কিনা, এতটুকু বুঝেছি কিনা যে একটা বন্ধন পোলার হইলেই সেই যৌগটা পোলার হয়ে যায় না। এই বন্ধনটা পোলার, কার্বন অক্সিজেন বন্ধনটা পোলার, বন্ড মুভমেন্ট আছে, কিন্তু এই টোটাল যৌগটার নিট মুভমেন্টের মান কত, 0। ক্লিয়ার কিনা সবাই একটু জানান তো। ওকে, এইটুকু ক্লিয়ার। স্যার আপনারা বুঝেছেন কিনা, এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলেন। তাহলে কার্বন ডাই অক্সাইড যৌগটা কেমন, নন পোলার। এরকম অনেক অসংখ্য যৌগ, যত যৌগই দেখ আপনাকে, আপনি এইভাবে সব বের করে ফেলতে পারবেন, একদম সঠিক জিনিস বের করতে পারবেন। আপনারা আগে এটা জানান যে এতটুকু ক্লিয়ার কিনা। এই যৌগটা নন পোলার, দেখো নিট ডাইপোল মোমেন্টের মান 0, কিন্তু এই বন্ড মুভমেন্ট আছে, এটা নিট বন্ড মুভমেন্টের এই মুভমেন্টের এইটার কি আছে, মুভমেন্টের মান আছে। সো এই বন্ধনটা পোলার, এই বন্ধনটা পোলার, কিন্তু এই যৌগটা কি না, পোলার না। সবাই একটু মেনশন করি, আর বুঝলে একটু বলে দিই জি স্যার ক্লিয়ার, এটা একটু জানাই, ঠিক আছে? ভাই এত খুশি, অনেক খুশি হয় যদি বলো যে ভাই বুঝতে পারছি। আর যখন শুনি যে তুমি বুঝো নাই, মন সত্যি মন খারাপ হয়ে যায়, এই জন্য যে তুমি বুঝতেছো না, মানে তোমার এটা আমার থেকে বেশি খারাপ লাগে তোমার, অন্যরা বুঝতেছে তুমি বুঝতেছো না, ঠিক আছে? সো বুঝতে হবে, আর না বুঝলে অবশ্যই বলতে হবে যে আমি বুঝিনি, আমি পরের বার ট্রাই করবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তাহলে এটা তোমরা যদি বুঝে থাকো, এইবার চলো আমরা এই যে একটা যৌগ দিলাম, এটা তোমরা এবার বলো BeF2, তার মানে এটা তুমি যদি একটু আঁকো ফ্লোরিন। ওকে, এখন তোমরা সবাই একটু বলো তো এই যৌগের নিট মুভমেন্ট কত, নিট মুভমেন্ট ইকুয়াল 0 নাকি নট ইকুয়াল 0? তোমরা একটু বলো এই যৌগের নিট মুভমেন্ট ইকুয়াল 0 নাকি নট ইকুয়াল 0। তারপর আমরা ডিসিশনে যাব যে এই যৌগটা পোলার নাকি নন পোলার। সবাই একটু কমেন্ট করে জানাও যে বুঝেছো কিনা, এটা নিট মুভমেন্টের মান কত, 0 আর 0 না, ইকুয়াল 0 নাকি 0 না। সবাই তোমরা পারতেছো, চমৎকার, সিরিয়াসলি দেখো 0 হইছে, চমৎকার। দেখো এটা হচ্ছে কি ডেল প্লাস ডেল মাইনাস, ডেল প্লাস ডেল মাইনাস। সো ডিরেকশনটা দেখো, এটা হচ্ছে এই দিকে ডিরেকশন, আর এই ডিরেকশন হচ্ছে এই দিকে, এবং তারা সেম জিনিস অপোজিট ডিরেকশন, সেম জিনিস অপোজিট ডিরেকশন। সো একটা অপরটাকে নিউট্রালাইজ করে দিবে, ফলে নিট ইকুয়াল টু 0 আসবে। কিন্তু ভাই খেয়াল করছো যে এই যৌগটা তড়িৎক্রিয়াত্মকতার পার্থক্য কত, এটা হচ্ছে 4, এটা 1.5। পার্থক্য দেখো দুইটার কত, পার্থক্য হচ্ছে 2.5, ডিফারেন্স হচ্ছে দুইটার ডিফারেন্স হচ্ছে 2.5। তারপরেও আমরা দেখছো কেন এই যৌগটা কি না
আয়নিক না, হওয়ার কথা কি ছিল আয়নিক, কিন্তু সেই যৌগটা কেমন নন পোলার। আয়নিক তো নাই, বরং সে কি নন পোলার। যেহেতু তার দেখছো এই বন্ধনটা কিন্তু পোলার, এই বন্ধনটা কিন্তু পোলার, কিন্তু টোটাল যৌগটা কি নন পোলার। সবাই বুঝতে পেরেছো কিনা? সবাই বুঝতে পেরেছো কিনা ব্যাপারটা? তোমরা একটু জানাই দাও সবাই। দেখছো ব্যাপারটা হচ্ছে কত চমকপ্রদ। ভিতরে আরো অনেক অনেক কনসেপ্ট আছে, আমরা দেখবো সেগুলো। আমরা শুধু অর্গানিক পার্টটা আজকে দেখবো, আগামীকাল হচ্ছে ইনঅর্গানিক পার্ট, আজকে অজৈব যৌগের ক্ষেত্রে দেখবো, কালকে দেখবো হচ্ছে জৈব যৌগের পার্টটা। এটার উপরে জৈব যৌগের যে পার্টগুলো আছে সেটা যে কোনো যৌগ দেখি তুমি বলে দিতে পারবা যে এটা পোলার নাকি নন পোলার। সেটা কিসের উপর বেস করে? এই যে নিট ডাইপোল মোমেন্টের উপর বেস করে। ঠিক আছে? সবাই সবাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার? ঠিক আছে, ওকে। দেখছো খুব সহজ। ওকে, তাহলে তোমরা এবার একটু বলো, ধরো তোমার কাছে এরকম প্রশ্ন দিলাম, এ এইচ এফ, বি হচ্ছে এইচ সি এল, সি হচ্ছে এইচ বি আর, ডি হচ্ছে এইচ আই। তো আমাদের এখানে সাজাইতে হবে পোলারিটির অর্ডার। ওকে, এখানে এই সকল যৌগ যে এখানে যে যৌগগুলো আছে প্রত্যেকেই কিন্তু পোলার। দেখো এইচ থেকে ফ্লোরিনের দিকে, এইচ থেকে ক্লোরিনের দিকে, এইচ থেকে ব্রোমিনের দিকে, এইচ থেকে আয়োডিনের দিকে, এই প্রত্যেকটা যৌগেরই পোলার। এই প্রত্যেকটা যৌগ কি পোলার। ঠিক আছে? এখন তোমাকে বলতে হবে এই প্রত্যেকটা যৌগই পোলার, এই পোলারিটির অর্ডার অনুসারে সাজাইতে হবে। কি কি অর্ডার হইতে পারে? একটা অর্ডার বুঝতেই পারতেছো, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন আছে, সো হইতে পারে এ দেন বি দেন সি দেন ডি, এটা হচ্ছে এক নাম্বার ধরো। আর দুই নাম্বার হইতে পারে কি এ লেস দেন বি লেস দেন সি লেস দেন ডি। তোমরা বলো কোনটা হবে? সবাই সবাই একটু বলো। হ্যাঁ, এই ক্লাসটা আমি নিয়েছিলাম একবার। যারা করছো অনেকে অনেক অ্যান্সার দিচ্ছ, আমি খুব ভালো যে তোমরা জিনিসগুলো মনে রাখছো। আমি ক্লাসে জুমে আমি একবার নিয়েছিলাম, অনেকেই জয়েন করছিলাম। ঠিক আছে? দেখো আমি জানি তোমরা পারবা, আমি জানি। দেখো পোলারিটির ক্রম অনুসারে সাজাইতে বলছে। এক নম্বর হচ্ছে এ বি সি ডি হবে নাকি ডি সি বি এ হবে, কোনটা হবে? এক নং অথবা দুই নং। আমি জানি অনেকেই পারবো, অনেকেই পারবো। ঠিক আছে? এখানে অনেক বস বস স্টুডেন্ট আছে, খুব ভালো লাগে সঠিক উত্তর করলে। হ্যাঁ, সবাই এক অ্যান্সার করতেছো, কেউ দুই অ্যান্সার করছো, 1 2 1 2। চলো আমরা একটু শিখে আসি যে এইরকম কন্ট্রাডিকশন হইলে, এরকম কনফ্লিক্ট অর্থাৎ বিপরীত ধর্মী হয়ে গেলে তখন কি কাজ করব। তো চলো এই মানগুলো আসলে কিসের উপর ডিপেন্ড করবে? সবগুলাই কি আছে? দিক আছে, সবগুলাই দিক আছে, তাহলে আসলে মানের উপর ডিপেন্ড করবে। সো আমরা জানি ডাইপোল মোমেন্ট মিউ ইজ ইকুয়াল টু কিউ ইনটু ডি। ভালো করে বুঝো, দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে চার্জ ফ্যাক্টর আর একটা হচ্ছে ডিসটেন্স ফ্যাক্টর, তাই তো? তাহলে এই মিউ এর মান যেখানে বেশি হবে, মিউ এর মানটা যেখানে বেশি হবে, ডাইপোল মোমেন্ট যেখানে বেশি হবে, সেটাই তত বেশি পোলার হবে। তাহলে আমরা এই ডাইপোল মোমেন্টের মানটা আবার দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে চার্জ আর একটা হচ্ছে ডিসটেন্স। তাহলে আমরা প্রথমেই দেখবো হচ্ছে চার্জ ফ্যাক্টর 1, আর দুই নম্বর দেখবো হচ্ছে ডিসটেন্স ফ্যাক্টর। চার্জ ফ্যাক্টরটা দেখবো আর একটা দেখবো হচ্ছে ডিসটেন্স ফ্যাক্টর। খুব ভালো করে খেয়াল করবা। দেখো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যেখানে যত বেশি হবে সেটার চার্জ তত বেশি। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যেখানে যত বেশি সেখানে চার্জ তত বেশি। তাহলে দেখো এখানে ফ্লো এইচএফ, এইচসিএল, এইচবিআর, এইচএন, তাহলে এইখানে হচ্ছে সবথেকে বেশি ডিসটেন্স। তাহলে ইলেকট্রোনেগেটিভিটির ডিসটেন্স কোথায় বেশি? এইখানে। তাহলে চার্জ দেখো, চার্জের সাথে এটা সমানুপাতিক সম্পর্ক। চার্জ যত বেশি হবে, চার্জ যত বেশি হবে, মিউ এর মান তত বেশি হবে। তাহলে চার্জটা কি হবে? চার্জ যত বেশি, মিউ এর মানটাও তত বেশি হবে, তাই না? চার্জের মান যত বেশি হবে, মিউ এর মানটা তত বেশি হবে।
তাহলে এই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এ হবে সব থেকে আগে, তারপর বি, তারপর সি, তারপর ডি। তাহলে সেই ক্ষেত্রে আসলে অ্যান্সার হওয়া উচিত কি 1 নাম্বারটা। সেই ক্ষেত্রে সঠিক উত্তর হওয়া উচিত 1 নাম্বারটা। এইটুকু বুঝেছি কিনা আগে এটা বল। এইটুকু আগে বুঝেছো কিনা আগে এটা বল। এতটুকু আগে বুঝেছো কিনা এটা বল। তারপরে ডিসটেন্স ফ্যাক্টর বুঝবো। চার্জ ফ্যাক্টরটা কি? চার্জ যত ডিসটেন্স যত বেশি হবে, সরি চার্জের মান যত বেশি হবে, মানে কি ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যত বেশি হয় চার্জের মান তত বেশি। তাহলে চার্জ সবথেকে বেশি কোথায় হবে? এইচএফ যৌগে। ক্লিয়ার? %2100। ওরে বাবা, ঠিক আছে, এইটুকু ক্লিয়ার। হাম2, আচ্ছা ওকে, খেয়াল করো। তাহলে চার্জ ফ্যাক্টরটা বুঝে গেছি, আবার আরেকবার বুঝবো না। আমি বলছি ডাইপোল মোমেন্ট বা পোলারিটি নির্ভর করে দুইটা বিষয়ের উপর, একটা হচ্ছে চার্জ আর একটা হচ্ছে ডিসটেন্স। চার্জ যেখানে বেশি সেই যৌগ তত বেশি পোলার। দেখো এই যে চার্জ মিউ এর সাথে সম্পর্কটা কি? সমানুপাতিক সম্পর্ক। দেখো মিউ ইজ প্রপোর্শনাল হচ্ছে কিউ। তাহলে অর্থাৎ কিউ এর মান যত বাড়বে মিউ এর মান তত বাড়বে, ঠিক আছে? এই সূত্রের মধ্যে তুমি চার্জ যত বাড়াবা মিউ এর মান তত বেশি হবে। আর চার্জের মান তখনই বেশি বাড়ে যখন ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স বেশি হয়। এইখানে ডিফারেন্স সব থেকে বেশি, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে। তাহলে এই অনুযায়ী সঠিক উত্তরটা হবে এইটা, এ বি সি ডি, ঠিক আছে? এখন খেয়াল করো 2 নাম্বারটা। 2 নাম্বার ফ্যাক্টরটা কি? 2 নাম্বার ফ্যাক্টর হচ্ছে ডিসটেন্স ফ্যাক্টর। 2 নাম্বার জিনিসটা হচ্ছে ডিসটেন্স। তুমি একটু খেয়াল করো, ডিসটেন্সটা বাড়লেও কিন্তু মিউ এর মানটা বাড়ে। ডিসটেন্সের মান যত বাড়বে, দুইটা মলিকুলের মধ্যে ডিসটেন্স যত বেশি হবে তাদের মিউ এর মানটা তত বেশি হবে। তাহলে এবার খেয়াল করো, তুমি বলো তো এইচএফ এর মধ্যে দূরত্ব বেশি নাকি এইচসিএল দূরত্ব নাকি এইচবিআর নাকি এইচআই? দেখো ফ্লোরিন থেকে ক্লোরিন বড়, ক্লোরিন থেকে ব্রোমিন বড়, ব্রোমিন থেকে আয়োডিন বড়। তাহলে এই যে এগুলোর মধ্যে সবথেকে বন্ড লেন্থ কোনটার বেশি হবে বলো তো তোমরা? সবথেকে বড় যৌগ কোনটা? সবথেকে দুইটা মলিকুলার ডিসটেন্স, দুইটা নিউক্লিয়াসের মধ্যে ডিসটেন্স সবথেকে বেশি কোনটার হবে? সবথেকে বেশি ডিসটেন্স কোনটার হবে? ইয়েস, সবথেকে বেশি হবে এইচআই। সবথেকে বেশি হবে কি? এইচআই সবথেকে বড় হবে। এইচ হচ্ছে সবারই কমন, আই হচ্ছে কি অনেক বড়। তাহলে 2 নাম্বার হচ্ছে ডিসটেন্স ফ্যাক্টর। তুমি যদি ডিসটেন্স ফ্যাক্টর দিয়ে ব্যাখ্যা করো তাহলে সঠিক উত্তরটা কেমন হওয়া উচিত? 2 নাম্বারটা হওয়া উচিত না? তুমি যদি ডিসটেন্স ফ্যাক্টর দিয়ে ব্যাখ্যা করো তাহলে দেখো ডি যত বেশি হবে, ডিসটেন্স যত বেশি হবে এটার মান তত বেশি হবে। তাহলে সেই ক্ষেত্রে সঠিক উত্তর হওয়া উচিত কোনটা? আবার 2 নাম্বারটা, এটা হওয়া উচিত, তাই না? কিন্তু ভালো করে মাথায় রেখো, যখন এরকম দুইটা জিনিস আসবে তখন একটা জিনিসকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কোনটা ডমিনেটিং ফ্যাক্টর। ডমিনেটিং ফ্যাক্টর হিয়ার ইজ চার্জ। চার্জ হচ্ছে ডমিনেটিং ফ্যাক্টর। চার্জ হচ্ছে ডমিনেটিং ফ্যাক্টর, ঠিক আছে? মানে হচ্ছে ব্যাপারটা ভালো করে বুঝো যে ডমিনেটিং ফ্যাক্টরটা কি। ধরো তোমার বাবাকে বা তোমার ফ্যামিলি মেম্বারের একটা সভা বসছে, সেইখানে তোমার বড় ভাই একটা প্রস্তাব দিল আর তোমার ছোট ভাই একটা প্রস্তাব দিল, তাহলে কারটা কাউন্টেড হবে? দেখা যাবে বড় ভাইটাই কাউন্ট করবে। ব্যাপারটা হচ্ছে এই যে এখানে ইফেক্ট কিন্তু চার্জের উপরও আছে, ডিসটেন্সের উপরও আছে, কিন্তু ডমিনেটিং ফ্যাক্টর হচ্ছে চার্জ। তাহলে আমরা কোনটাকে কাউন্ট করব? সঠিক উত্তর হবে 1 নাম্বার। সঠিক উত্তর হবে 1 নাম্বার, ঠিক আছে? সবাই বুঝেছো কিনা আমাকে এটা একটু জানাও। সবাই বুঝেছো কিনা এটা আমাকে একটু জানাও। না, ডিপ্রেশন হওয়ার কিছুই নাই। অনেকে উত্তর দিচ্ছে কারণ তাদের ক্লাস আমি হচ্ছে জুমে তাদের আলাদা পার্সোনালি ক্লাস নিয়েছি, ঠিক আছে? আপনারা ডিপ্রেসড হবেন না। যারাই ক্লাস করবেন খালি কথাগুলো শুনতে হবে, ধৈর্য ধরে একটু কথাগুলো শুনতে হবে, কারণ আমি খুবই বিশ্রী বক্তা, ঠিক আছে? ধৈর্য ধরে শুনতে হবে আপনাকে, সো আলটিমেটলি আপনি শিখবেন, ওকে? সামজিদা মিম বলছো জি ভাইয়া আমারটা হয়েছিল, ওকে? তোমাকে অভিনন্দন। ওকে, তোমাদের মনে
আচ্ছা তোমরা এতটুকু ক্লিয়ার কিনা এটা জানো? ঠিক আছে, ক্লিয়ার, ঠিক আছে। ওকে ভাইয়া, এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে না যে ভাইয়া why charge is dominating factor, চার্জ কেন ডমিনেটিং ফ্যাক্টর? তোমাদের মনে এই প্রশ্নটা কি জাগতে পারে কিনা? এখন তোমাদের মনে প্রশ্নই আসতে পারে যে বড় ভাই যে কথা বলে সেগুলো কেন যৌক্তিক, কেন বাবা গ্রহণ করে? হ্যাঁ, তার কারণ হচ্ছে দেখো, চার্জ হচ্ছে ডমিনেটিং ফ্যাক্টর। কেন সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কেন চার্জ ডমিনেটিং ফ্যাক্টর? দেখো হাইড্রোজেন আর হাইড্রোজেন, তুমি বলো দেখো তো, এটার জন্য আমরা মিউ এর মান বের করতে চাই কিউ ইনটু ডি। এটার জন্য আমরা মিউ এর মান বের করতে চাই কিউ ইনটু ডি। দেখো তাদের মধ্যে দুইটা হাইড্রোজেনের মধ্যে কি ডিসটেন্স আছে না? দুইটা হাইড্রোজেনের মধ্যে কি ডিসটেন্স আছে? ওকে, তার মানে ডি এর মান আছে, কিন্তু চার্জের মান কত বলো তো? এই যৌগে কেউ তো ইলেকট্রন টানে না, কেউ ইলেকট্রন টানছে না, তার মানে চার্জের মান কত? শূন্য। দেখো চার্জ শূন্য, তার মানে আলটিমেটলি মিউ এর মান কত? শূন্য। যদিও কি ডি আছে, তাহলে বুঝতেই পারতেছো মেইনলি এটা ডিপেন্ড করে আগে কার উপরে? চার্জের উপরে, তারপরে হচ্ছে ডিসটেন্সের উপর। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার কিনা বলো? কেন চার্জ ডমিনেটিং ফ্যাক্টর? বুঝতে পেরেছো কিনা আমাকে আগে জানো। প্রত্যেকটা জিনিসই তোমাকে বুঝতে হবে ভালো করে, তাহলেই শুধু ভালো করা সম্ভব, তাহলেই শুধুমাত্র ভালো করা সম্ভব। তোমার বেসিক যত স্ট্রং হবে ভাই, তুমি এক কথায় তত ভালো কেমিস্ট হবা, তুমি তত ভালো করবা। তুমি আপাতত হতাশ হইতে পারো, ঠিক আছে, যে আমার অনেকে তো 4-5টা অধ্যায় শেষ করে ফেলছে, আমি তো ভাই মাত্র একটা অধ্যায় শেষ করছি বা 2টা অধ্যায় শেষ করছি। ভয় পাওয়ার কিছু নেই। মানে পুরো জিনিসটাই, মানে তুমি যদি ভালো করে তোমার জমি চাষ না করো, পুরোটা অল্প করে যদি তোমার টোটাল জমিটা চাষ করে ফেলো, হালকা ভালোভাবে চাষ না করে, ওইখানে তুমি যতই বীজ বপন করো আলটিমেটলি কোনো লাভ আসবে না। কিন্তু তুমি যদি অল্প জায়গা খুব ভালো করে চাষবাস করে যদি বীজ বপন করো, তাহলে সেখান থেকে ভালো ফসল আসবে, ঠিক আছে। সো এরকম হতাশ হওয়ার কিছু নাই যে আসলে যে ভাই অনেকে তো অনেকগুলো চ্যাপ্টার শেষ করে ফেলছে, কিন্তু তুমি একটু ধীরে ধীরে বেসিক ক্লিয়ার করে তোমার প্রবলেম সলভ করো, তোমার হচ্ছে বেসিক ক্লিয়ার করো, তুমি ভালো করতে পারবে। ওকে, আবার বলছি, আমি আবার বলবো, সমস্যা নাই, তোমরা এটাকে বুঝেছো কিনা আগে বলো। আবার বলছি, চার্জ কেন ডমিনেটিং ফ্যাক্টর? ডমিনেটিং ফ্যাক্টর, ওকে, চার্জ কেন ডমিনেটিং ফ্যাক্টর বা মেইন ফ্যাক্টর এখানে কে? চার্জ। কেন? দেখো এই যৌগটার মধ্যে হাইড্রোজেন অথবা ধরো ক্লোরিন, আমরা চার মিউ ইজ ইকুয়াল টু কি জানি? কিউ ইনটু ডি। হ্যাঁ, দেখো এই দুটোর মধ্যে কি ইন্টারমলিকুলার ডিসটেন্স আছে কিছু, ধরো আমি জানি না সেটা কত, কিন্তু এখানে কোনো চার্জ আছে? চার্জের মান শূন্য। তো আলটিমেটলি টোটাল জিনিসটা কি আসলো? শূন্য আসলো। তার মানে ডিসটেন্স থাকলেই লাভ নাই, চার্জ থাকতে হবে। ডিসটেন্স থাকলেই লাভ নাই, চার্জ থাকতে হবে। স্যার সবাই ক্লিয়ার হয়েছে কিনা আগে এটা বলেন। সবাই ক্লিয়ার হয়েছেন কিনা আগে এটা বলেন। ক্লিয়ার সবাই? ঠিক আছে, ওকে। সবাই একটু জানান। এখন চমৎকার একটা জিনিস দেখো, আপনারা একটু এটা বলেন তো, এই যৌগটা কেমন হবে? এইটা CH ট্রিপল বন্ড CH, এই যৌগটা পোলার নাকি নন পোলার? সবাই একটু কমেন্টে জানান তো, এই যৌগটা পোলার নাকি নন পোলার? আপনাকে যদি আপনি জাস্ট যদি এই কাজটা করতে পারেন, কি যে এখানে হচ্ছে আপনার স্ট্রাকচার রাখবেন, কার্বন আর হাইড্রোজেন, কার্বন কার্বন ত্রিবন্ধন আর হাইড্রোজেন, অর্থাৎ এটার স্ট্রাকচারটা ড্র করে কম থেকে বেশি ডিরেকশনটা দিবেন, দিয়ে বলে ফেলতে পারবেন এই যৌগের নিটটা কি, এই যৌগটা পোলার আর নন পোলার। তাহলে এখন চলে যাব ডিরেক্টলি। এখন নিটের মান তো আপনারা জানেন, ওই যে নিট যদি 0 হয় তাহলে নন পোলার, নিট নট ইকুয়াল 0 হলে পোলার। তাহলে এটা আপনারা বলেন, এটা পোলার আর নন পোলার? সবাই একটু কমেন্ট করে জানান তো এটা কেমন যৌগ। ওকে, দেখি ভাই নামাজ আসছে, নামাজের টাইম। ইয়েস, আমি হয়তো আর 2-4 মিনিট নেব। আজকে
অনেক ইম্পর্টেন্ট একটা লজিক বাকি আছে কিন্তু আচ্ছা নামাজ কয়টা আমাকে একটু জানাবেন তো ওকে সবাই উত্তর দিচ্ছি নন পোলার ওকে ঠিক আছে ওকে দেখো কার্বন কার্বন ট্রিপল বন্ড ওকে ভেরি ফাইন কার্বন হাইড্রোজেন আর এই যে কার্বন হাইড্রোজেন সবাই একটু দেখো তো আমরা ডিরেকশনটা জানি এখন কম থেকে বেশির দিকে ঠিক আছে কম হাইড্রোজেন বেশি হচ্ছে কার্বন কম থেকে বেশির দিকে কম থেকে বেশির দিকে তোমরা এখন বুঝতেই পারছো এইটা এই ডিরেকশন বরাবর এটা এই ডিরেকশন বরাবর অর্থাৎ অপোজিট ডিরেকশন সেম জিনিস অপোজিট ডিরেকশন সেম জিনিস অপোজিট ডিরেকশন সো এটা কি হবে নন পোলার হবে এটার নিট মিউ কত হবে নিট মিউ ইকুয়াল টু কত আসবে 0 আসবে সো আলটিমেটলি এই যোগটা কি নন পোলার স্যার সবাই বুঝেছি কিনা এখন আমরা খুবই ইম্পর্টেন্ট একটা চমকপ্রদ এক্সাম্পল দেখব যেটা হচ্ছে আমরা যারা নাকি উপাংশের ব্যাপারটা বুঝি যারা নাকি উপাংশের ব্যাপারটা বুঝি ভেক্টরের উপাংশ আছে এই উপাংশ যাদের এই বেসিকটা ক্লিয়ার আছে তারা আমরা ইনশাআল্লাহ বুঝবো এই ব্যাপারটা ঠিক আছে এখন উপাংশ দিয়ে একটা জিনিস দেখাবো স্যার ক্লিয়ার সবাই ক্লিয়ার ওকে তোমাকে প্রশ্ন করলাম খুব ভালো করে BF3 এই যৌগটা পোলার অর নন পোলার সবাই আগে কমেন্ট করো তারপরে আমরা হচ্ছে সবাই একবার কমেন্ট করে জানাও এটা পোলার অথবা নন পোলার কোন টাইপের যৌগ ওকে 8:30 মেবি হ্যাঁ আজকে হচ্ছে ফার্স্ট রমজানের দিন তো একটু লেট করেই শুরু করব সমস্যা নেই আমরা এই কনসেপ্টটা দেখেই ক্লাস শেষ করে দেব ওকে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট চমৎকার চমৎকার সবগুলো বাচ্চা চমৎকার এক কথায় ভাই তোমরা যে কি করবা ঠিক আছে তোমরা যে এক একটা আগুন সিরিয়াসলি নন পোলার চমৎকার সত্যি ভালোবাসা তোমাদের জন্যই দেখো ইয়েস অবভিয়াসলি এই যোগটা নন পোলার খেয়াল করো কেন দেখো এইবার একটু চিন্তা করো খুব ভালো করে খেয়াল করো ডিরেকশন গুলো দেখো ডিরেকশন কার দিকে বোরন আর ফ্লোরিন এবার কার দিকে হবে বোরন থেকে ফ্লোরিনের দিকে এবার কার হবে বোরন থেকে ফ্লোরিনের দিকে তাই না সবাই দেখো ভালো করে খেয়াল করিও সবাই চমৎকার তোমরা অনেক ভালো করবা তোমাদের জন্য অনেক দোয়া ঠিক আছে যারা ক্লাস নিলে বুঝো মনে রাখতে পারো এগুলো তারা সত্যি অনেক ভালো করবা সবাই একটু ভালো করে মন দিয়ে খেয়াল করো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি না অর্থাৎ এই একটা ডিরেকশন দিলাম পরে দেখলাম এই একটা ডিরেকশন আর এই হচ্ছে একটা ডিরেকশন এবার তো সেম জিনিস অপোজিট ডিরেকশনে নাই এবার খেয়াল করছো কি এবার কিন্তু সেম জিনিস অপোজিট ডিরেকশনে নাই কিন্তু তারপরও এই যৌগটা নন পোলার অর্থাৎ তারপরও এই যৌগের নিট মোমেন্টের মান শূন্য কিভাবে শূন্য হয় সেটা আমি এখন দেখাবো তোমাদের ঠিক আছে খেয়াল করো সবাই দেখো এই প্রত্যেকটা মোমেন্টের মান কিন্তু সমান আজান দিচ্ছে তো আমি হচ্ছে 1 মিনিট নীরব থাকলেই হবে তোমরা তখন একটা কাজ করতে থাকো
সবাই এটা উত্তর করো, PH5 পোলার আর নন পোলার। আমার এখানে আজান হচ্ছে, ঠিক আছে? ওকে, আমার এখানে আজান শেষ, আর টাইম নিব না। এটা আগে তোমাকে বলি, আসলে যারা উত্তর দিয়েছো এটা পোলার আর নন পোলার, তারা আসলে না বুঝেই দিয়েছো। বুঝে হোক না বুঝে হোক তাদের উত্তর হয়নি, কারণ PH5 নামে কোনো যৌগ এক্সিস্টই করে না, সেটা আমরা আগে পড়ছি। PH5 নামে কোনো যৌগ এক্সিস্টই করে না। যারা উত্তর দিচ্ছ ওই যে ওই বেসিকটা ভুলে গেছো তুমি, ঠিক আছে? PH5 নামে কোনো যৌগই আসলে নাই। PH5 নামে এই যৌগে এটা কোনো অস্তিত্বই নেই, ঠিক আছে? এক্সিস্ট করে না। আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, যদি PCl5 হইতো তাহলে কি হবে সব আমি বুঝাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কোন ভাই তোমার কোনো প্রশ্ন বাদ থাকবে না জানার, ইনশাআল্লাহ তুমি ক্লাস করতে থাকো। স্যার এখানে আসি, ফেরত আসি, এখানে আস্তে আস্তে যাবো আর ডিপ। দেখো এইটার যে ডাইপোল মোমেন্ট, এইটার আর এইটার প্রত্যেকটা ডাইপোল মোমেন্টের মান কিন্তু সমান, মিউ, এটাও মিউ, এটাও মিউ, একই জিনিস, সেম চার্জ, কিন্তু ডিরেকশন গুলো ভিন্ন, মানগুলো সমান, ঠিক আছে? তো আমরা দেখবো, দেখো যেটা অ্যাঙ্গেল তৈরি করে সেখানে কিন্তু উপাংশ তৈরি হয়। ধরো একটা জিনিস এই বরাবর যাচ্ছে, তার কিন্তু কোনো উপাংশ হয় না। একটা জিনিস শুধু এই বরাবর নামছে, এটার কোনো উপাংশ হয় না, ঠিক আছে? কিন্তু যখন একটা জিনিস অ্যাঙ্গেল আকারে করবে, তার দুইটা ডিরেকশন থাকবে, একটা হচ্ছে কি উলম্ব, আর একটা কি মানে হচ্ছে একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাই না? তো যখন এইখানে খেয়াল করো, এইটার কিন্তু এটা একটা জিনিস, এটার কিন্তু কোনো উপাংশ হবে না, কারণ এটা 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা কোনো জায়গায় হেলে পড়েনি। যখন হেলে পড়ে তখন কি উপাংশ তৈরি হয়? দেখো এইটা হেলে পড়ছে, সো এটার দুইটা উপাংশ থাকবে, একটা উপাংশ কাজ করবে এই বরাবর, আর একটা উপাংশ করে কাজ করবে সোজা নিচ বরাবর। খেয়াল করো এইটা, এই যে ভেক্টর, এই ভেক্টরের উপাংশ একটা কাজ করবে ঠিক এই বরাবর, আর একটা উপাংশ ঠিক কাজ করবে ঠিক নিচ বরাবর। এতটুকু ক্লিয়ার কিনা আগে এটা বলো, এইটুকু তুমি ক্লিয়ার হয়েছে কিনা আগে এটা বলো। আগে এইটুকু বুঝেছো কিনা আগে এটা বলো, তারপর আমি বুঝাবো, এখানে অ্যাঙ্গেলের ব্যাপার আছে সেগুলো বুঝাই দেবো। ওকে, ক্লিয়ার। ওকে, আবার বলছি দেখো, আবার বলবো, এটাই শেষবার, এই জিনিসের কোনো উপাংশ হয় না ফিজিক্সের পড়া, ঠিক আছে? যখন অ্যাঙ্গেল ক্রিয়েট করে হেলে পড়ে সেটার উপাংশ হয়। দেখো এইটা এইদিকে আসছে, তার মানে এটার একটা অংশ এই বরাবর কাজ করে, আর একটা অংশ ঠিক নিচ বরাবর কাজ করে, ঠিক তার লব্ধি হচ্ছে এটা, তাই তো? এই ক্ষেত্রেও সেম ঘটনা, এটার একটা অংশ এইদিকে কাজ করে, আর এই লব্ধির আর একটা অংশ ঠিক নিচ অংশ কাজ করে, এই দুইটার যোগফল হচ্ছে এটা, এটা হচ্ছে লব্ধি। ওই যে তোমরা আর বলো না, এটা ধরো ওই আর, এটাও ধরো আর, ঠিক আছে? আর এখানে আমরা মিউ দ্বারা প্রকাশ করছি, তার মানে এটা হচ্ছে মিউ। সবাই খেয়াল করো, তার মানে এটা হচ্ছে লব্ধিটা, এটা হচ্ছে মিউ, এটাও হচ্ছে কি মিউ। ওকে, তিনটা মিউ, এই যে মিউ, এই যে মিউ, এই যে মিউ, ঠিক আছে? এটা হচ্ছে মিউ। ওকে, খেয়াল করো সবাই,
সবাই আমাকে বলো তো এই কোণটা কত ডিগ্রি? এই যে কোণ, এইখান থেকে এই কোণটা কত ডিগ্রি? দেখি কার কে পারে, দেখো দেখি কে পারে। 3টা কোণ, তাই না? এই কোণগুলো আমি কতদিন পড়াইছি, কিন্তু sp2 হলে কোন ধরনের সংকরণ হয়, বন্ধন কোণ কত। এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা কত ডিগ্রি? দেখো এই যে এইখান থেকে শুরু করে এই যে তীর চিহ্ন, এই যে এই ছোট যে মিউ এর সাথে মিউ কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সবাই একটু বলো তো। এই ছেলেগুলো খুবই চমৎকার। 120। উফ বাবারে, এত অ্যান্সার কেন? 90, 135, ভেরি ব্যাড। 120, রাইট। খেয়াল করো, দেখো কিভাবে, খেয়াল করো কিভাবে। এই যে দেখো এই কোণগুলো কিন্তু 120 ডিগ্রি করে, প্রত্যেকটা কোণ কিন্তু 120 ডিগ্রি করে, ঠিক আছে? কারণ টোটাল কত? 360 ডিগ্রি, 3 দ্বারা ভাগ করলে 120। তার মাঝখানে এটা কি করছি? ভাগ করছি। দেখো সোজা এই বরাবর দিছি, মানে এই কোণটা কত হইছে? তখন 90 হয়ে গেল, আর এটা হচ্ছে কত? 30। তার মানে বলতেছি এই যে ছোট কোণটা আছে এটা হচ্ছে 30, আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে 90 আর এটুকু 30। সো এইখান থেকে এই পর্যন্ত কত? 120। বুঝেছি কিনা? বুঝেছি কিনা সবাই? তাহলে এই কোণটা হচ্ছে 90 আর এই কোণটা হচ্ছে 30। এটা তো ওই বাচ্চাকালের মানুষ বুঝবে, এই জ্যামিতি ক্লাস 4 বা 5 এর বাচ্চারাও জানে, ঠিক আছে? কিন্তু ওইটাই আমরা কাজে লাগে। ওকে, 90 প্লাস 30। তাহলে এখন দেখো 90 প্লাস 30 হইল না? সো দেখো কোণ যার সাথে সেটা হচ্ছে cos নিব, যার সাথে কোণ তার সাথে cos। তাহলে মিউ এই বরাবর যেটা আছে এটা হচ্ছে কি? মিউ cos থিটা, মিউ cos 30 ডিগ্রি। এই যে মিউ তার এই বরাবর উপাংশ যেটা সেটা হচ্ছে মিউ cos 30 ডিগ্রি। তাহলে ঠিক এই নিচ বরাবর উপাংশের মান কত হবে? এই লব্ধির এই নিচ বরাবর উপাংশের মান কত হবে? তাহলে এইটার মান হবে হচ্ছে মিউ sin 30 ডিগ্রি। এই সবাই বুঝেছি? সবাই বুঝেছি? এটা হচ্ছে মিউ cos 30 ডিগ্রি আর এটা হচ্ছে কি? মিউ sin 30 ডিগ্রি। এটা ক্লিয়ার কিনা বলো? এই যে মিউ, এই মিউ এর দুটো উপাংশ, এই যে তার আনুভূমিক উপাংশ এটা হচ্ছে লম্ব উপাংশ, এটা হচ্ছে মিউ cos 30 ডিগ্রি, এটা হচ্ছে মিউ sin 30 ডিগ্রি। এটা বুঝেছো কিনা সবাই বলো? চকচকা, ফকফকা না? শুধু চকচকা। ওকে, সবাই ক্লিয়ার? ওকে, এখন খেয়াল করো, তোমরা এবার বলো তো, এইটাও তো মিউ আর এই অ্যাঙ্গেলটাও তো 30 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা আবার 90 ডিগ্রি, তাই তো? এই অ্যাঙ্গেলটা 90 আর এটা হচ্ছে 30। তাহলে এই মিউ এর সাথে এই যে ডিরেকশন, এই ডিরেকশন বরাবর এইটার মান কত হবে? এটার মান কি হবে? মিউ cos 30 ডিগ্রি হবে না? এটার মান কি হবে? মিউ cos 30 ডিগ্রি। ও জায়গা তো কম। মিউ cos 30 ডিগ্রি। এই যে মিউ তার এই বরাবর উপাংশ যেটার সাথে থিটা সেটা হচ্ছে cos, আর এই যে উপাংশ বরাবর এটার মান কত হবে? মিউ sin 30 ডিগ্রি, রাইট? ফকফকা। দেখো এটা বুঝেছো কিনা? এইটা যদি কেউ বুঝে থাকে এটাও সেম জিনিস, তাই না? এই বরাবর মিউ cos 30 ডিগ্রি, মিউ sin 30 ডিগ্রি। এইগুলো তুমি পড়তেছো কেন? খুব কঠিন প্রশ্ন, আবার খুব সহজ প্রশ্ন। তোমার জন্য অনেক বড় কঠিন প্রশ্ন, আর যারা এই প্রশ্ন করে না তার জন্য অনেক সহজ প্রশ্ন, ঠিক আছে? কেন শিখছি? কারণ হচ্ছে প্রশ্ন আসে, প্রথম কথা হচ্ছে এইটা আমি বলছি যে প্রত্যেকটা বিষয়ের তোমার একাডেমিক কমপ্লিট করব, ভার্সিটি কমপ্লিট করব, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করব। এই জিনিসগুলো ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং এ আসে। গতদিন যে ক্লাসগুলো করেছি সেখান থেকে আমরা একাডেমিকের পড়াশোনার জন্য যা আসবে সেগুলো সলভ হয়ে গেছে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এই যে এই বরাবর দেখো মিউ cos 30 ডিগ্রি আর এই দিকে হচ্ছে মিউ cos 30 ডিগ্রি, একই জিনিস অপোজিট ডিরেকশন, একই জিনিস অপোজিট ডিরেকশন। তাহলে একটা অপরটাকে কি করে দিবে? নিউট্রালাইজ করে দিবে না? আচ্ছা, তাহলে এইটা আর এইটা দ্বারা কি হয়ে যাবে? কাট হয়ে যাবে। এটা থাকবে না। একটা অপরটার বিপরীত দিক সেম জিনিস, দেখো সেম জিনিস অপোজিট ডিরেকশন, সো একটা অপরটাকে নিউট্রালাইজ করে দিবে। আচ্ছা, ভালো কথা। এখন খেয়াল করো, এইটাও যে দিক বরাবর এইটাও সেই দিক বরাবর, একই দিক বরাবর, তাহলে তারা কি হবে? মাঝখানে প্লাস হবে না? দুইটা মিররই কি সেম ডিরেকশন নিচে দিকে কাজ করতেছে, তাহলে এই দুইটা হবে কি? প্লাস, এই দুইটা হবে কি?
প্লাস, ঠিক আছে? এই সবাই এটা বুঝছো কিনা আগে বলো। এই দুটো কি হবে, অপোজিট ডিরেকশন আছে, সেম জিনিস, সো নিউট্রালাইজ হয়ে গেল। আর এই যে নিচ বরাবর মিউ সাইন থিটা আর মিউ সাইন থিটা দুটো একই ডিরেকশন বরাবর কাজ করতেছে, এইজন্য মাঝখানে দিছি যোগ সাইন, ঠিক আছে? মাঝখানে যোগ সাইন। ওকে, এখন খেয়াল করো, মিউ তো আছে, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, এই sin 30 ডিগ্রি মান কত? 1/2, 1/2। তাহলে মিউ আছে আর 1/2 মানে কত? মিউ বাই 2, মাঝখানে যোগ চিহ্ন, এখানে মিউ আছে আর sin 30 ডিগ্রি মানে কি? 1/2, তার মানে মিউ বাই 2। তাহলে মিউ বাই 2 প্লাস মিউ বাই 2 এই দুইটাকে যোগ করলে আলটিমেটলি কত আসে বলো তো? মিউ আসে না? তাহলে নিচ বরাবর যে ভেক্টর দুটো কাজ করেছে তাদের রিজাল্টেন্ট বা যোগফল কত? মিউ। এটুকু ক্লিয়ার কিনা সবাই বলো। এই যে মিউ বলছি, আলটিমেটলি রেজাল্ট নিচের দিকে শুধু মিউ, দুইটা যোগ করে এটা আসছে, এটা বুঝতে পেরেছো কিনা সবাই একটু জানাও। জি ভাইয়া ক্লিয়ার, চকচক আর ফকফকা, ঠিক আছে? এই বাকিরা বুঝি নাই? ইয়েস ভাইয়া ক্লিয়ার। ওকে, নিচ বরাবর কি আসছে? মিউ আসলো। তাহলে নিচ বরাবর কি পাইলাম? মিউ পাইছি। এই বাকিরা একটু শুনতে চাই, প্রত্যেকের কাছ থেকে শুনতে চাই, বুঝেছি কিনা? না বুঝলে সে বলো, আমি বুঝি নাই। ইয়েস, অনুপম নাহিয়ান অলরেডি বুঝে গেছে যে উপরেও আছে মিউ আর নিচ বরাবর কি আছে? আলটিমেটলি মিউ। তাহলে উপরে আর নিচ বরাবর সেম জিনিস, অপোজিট ডিরেকশন, তারাও কি হয়ে যাবে? নিউট্রালাইজ হয়ে যাবে। ইয়েস, সো টোটাল নিট হচ্ছে 0। এই জন্য এই কম্পাউন্ডটাও কি? নন পোলার। ঠিক আছে, না বোঝার কিছু না, অনেক ভালো বুঝেছি। ওকে, এগুলো ছোট ফিজিক্সের একটু ছোট কনসেপ্ট আমরা এখানে কাজে লাগালাম। তাহলে এখন খেয়াল করো, এই টোটাল মানটা নিচের দিকে মিউ আর এই যে উপরের দিকেও মিউ, তাহলে উপরের দিক আর নিচের দিক সেম জিনিস, উপরেও মিউ কাজ করতেছে, নিচেও ঠিক মিউ কাজ করতেছে, আলটিমেটলি সেম জিনিস, অপোজিট ডিরেকশন, আলটিমেটলি সব দিকেই কি হয়ে যাবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। ফলে নিট কত পাবো? নিট মিউ এর মান পাবো হচ্ছে 0, আর 0 মানেই হচ্ছে নন পোলার। 0 মানেই হচ্ছে নন পোলার। স্যার সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? যে বুঝে নাই সে আরেকবার একটু ভিডিওটা দেখবেন, তাহলেই হবে। এই যে এইটা হচ্ছে মিউ কস থিটা, এটা হচ্ছে মিউ কস থিটা। তো এই যে মিউ আর এই মিউ এর নিচ বরাবর যে ডিরেকশনটা আছে, এই বরাবর দুইটা কাজ করতেছে, মিউ সাইন থিটা, মিউ সাইন থিটা। এটা যোগ করে দিলাম কেন? কারণ দুইটাই সেম দিকে কাজ করতেছে, তাই। ঠিক আছে? এই যে এখানে একটা জিনিস রাখি আর এখানে আরেকটা জিনিস রাখি, আলটিমেটলি নিচ বরাবর তো কাজ করবে, তাই না? একটা কাজ করবে এই বরাবর আর একটা নিচ বরাবর, তো নিচ বরাবর দুইটা তো একই দিকে, এর জন্য যোগ করে দিছি। যোগ করে রেজাল্ট পাইছি মিউ, কারণ মিউ sin 30 ডিগ্রি মান 1/2, তাহলে মিউ বাই 2, মিউ বাই 2 এটা দুইটা যোগ করলে আসবে মিউ। ঠিক আছে? কারণ হচ্ছে একটা হাফ আর একটা হাফ যোগ করলে কত আসবে? 1 আসবে। তাহলে একটা মিউ এর হাফ একটা মিউ এর হাফ মিললে একটা মিউ আসবে। আর যদি যোগ না করেন তাহলে হচ্ছে ওই ভগ্নাংশ আকারে যোগ করে দেখেন মিউ আসবে। তাহলে উপরের বরাবর মিউ, নিচ বরাবর মিউ, আলটিমেটলি সেম জিনিস, অপোজিট ডিরেকশন, আলটিমেটলি কাট কাট হয়ে গিয়ে তাহলে এটা কাট কাট হবে, আর এই মিউ আর এই মিউ মিউ কাট হবে। এই মিউ দুটো মিলে হচ্ছে কি? এই দুটো মিলে হচ্ছে একটা মিউ। তাহলে আলটিমেটলি কি হবে? কাট হয়ে যাবে। সো অপোজিট ডিরেকশন, সবাই ক্যান্সেল আউট হয়ে যাবে। ওকে, সবাই বুঝতে পেরেছি? তাহলে এইটা একটু মাথায় রাখা জরুরি, এটা একটা মাথায় রাখা জরুরি যে বি, এটা তাহলে কেমন টাইপের যৌগ? এ বি 3 টাইপের যৌগ। এই টাইপের যৌগ হলে নন পোলার হয়। নন পোলার হয় সেটা আর বলবো না, এরপরে এটা অনেক বেশি কাজে লাগবে, তো আর যে আবার ভেঙে ভেঙে দেখাবো এটা আর বলবো না। আবার বলছি, এবি3 টাইপের যৌগ কি হবে? নন পোলার হবে। এবি3 টাইপের যৌগ নন পোলার হবে যদি সেখানে লোন পেয়ার না থাকে। ঠিক আছে? ওকে, তোমরা বাসায় SO2 আর SO3 এই দুটার যৌগ বের করবা, নন পোলার নাকি পোলার। ঠিক আছে? এটা একটু বের করবা। তো আলহামদুলিল্লাহ ভাইয়া ক্লিয়ার। তো আজকের ক্লাসটা এখানেই আমরা নামাজ পড়তে যাব। তো তোমাদের একটু বলি
যে 15 তারিখ থেকে একটু বলে দেই, যে যারা পার্সোনালি একটু আগে জিজ্ঞেস করছিল তাদের সাথে এখন বলি, যারা চলে যাওয়ার তারা চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। 15 তারিখ থেকে 15 এপ্রিল, 15 এপ্রিল থেকে হচ্ছে রাসায়নিক পরিবর্তন অধ্যায়, চতুর্থ অধ্যায়, যেটা প্রথম পত্রের রাসায়নিক পরিবর্তন, এই অধ্যায়ের হচ্ছে পেইড ব্যাচ শুরু হবে। পেইড মানে হচ্ছে সেখানে হচ্ছে পেমেন্ট দেওয়া হয়েছে 800 টাকা, তোমাদের একটু বলে দেই ক্লিয়ার হয়ে যাও। ক্লাস নরমাল ক্লাস হবে হচ্ছে সপ্তাহে 3 দিন হবে, তার মানে হচ্ছে উইকলি 12টা ক্লাস হবে, মাসে 12টা ক্লাস হবে, 3টে এক্সাম হবে, 3টা সলভ ক্লাস হবে। সবগুলো ক্লাসই হবে জুম প্লাস ফেসবুক গ্রুপ, প্রাইভেট গ্রুপ লাইভ, প্রাইভেট গ্রুপে লাইভ থাকবে, প্রাইভেট গ্রুপে লাইভ থাকবে। ফলে কি এগুলো তুমি রেকর্ডেড করে নিতে পারবে, ধরো কোনো সময় তুমি মিস করে গেলে ক্লাসটা, পরে হচ্ছে তুমি কি করবা দেখে নিতে পারবে। জুমেও হবে একই সাথে, লাইভ হবে হচ্ছে প্রাইভেট গ্রুপে, ঠিক আছে। তো আমি কি কি শেষ করবো তোমাকে আবার বলছি, আমার প্রত্যেকটা ক্লাস দেখে হয়তো তুমি এটাই বুঝতে পারতেছো, আমি একাডেমিক শেষ করব, আমি ভার্সিটি শেষ করব, আর আমি ইঞ্জিনিয়ারিং শেষ করব। যে টপিকটা আমি পড়াই না কেন, আমি প্রত্যেকটা টপিক সেম কাজই করি, এবং তোমাদের অনলাইনে সেম কাজ করছি, যদিও আমি অনলাইনে সবকিছু করাইতে পারছি না এখন। যেমন এইটার গতকালের লেকচারটা আরো লেন্থ দিতে পারতো, আজকের ক্লাসটা আরো লেন্থ হবে, আমি সেকেন্ড পার্টটা কালকে পড়াবো, ওই ক্লাসটা বেশ লেন্থ হবে। কিন্তু সব ক্লাস তো লাইভে দেখানো যাচ্ছে না, কিন্তু জুমে সেটা সম্ভব হবে ইনশাআল্লাহ। সো সেই ক্ষেত্রে তোমরা এটা করতে পারো, ঠিক আছে। তো পেমেন্ট তো বলছি 800 টাকা, আর হচ্ছে যদি কারো আর এইটার ডেসক্রিপশন বক্স যেটা আছে, মানে হচ্ছে ক্যাপশন, সেখানে হচ্ছে তোমার ইদে আছে, ইন ডিটেইলস দেওয়া আছে, নাম্বারও দেওয়া আছে, যে যদি কেউ করতে চাও সেক্ষেত্রে করতে পারো। আবার বলছি যে এটা হবে মান্থলি, এমন না যে আমি তোমাকে বললাম যে হুট করে যে ভাই এক মাসে এই অধ্যায় পুরো অধ্যায় আমি খাওয়াই দেবো, এরকম না। আমি বলছি যারা ওই যে ভালো করে যারা চাষ করবে পুরো জমি, তারা ভালো করবে, ঠিক আছে, এরকম না। আমি অনেকে আছে কিন্তু যে এক মাসে শেষ করে দিচ্ছে, কিন্তু সেই সুযোগটা হবে না, কারণ তোমরা বুঝতে পারতেছো যে লেকচার গুলো কিরকম ডিপ হবে, ঠিক আছে। ওকে, কারো প্রশ্ন থাকলে করতে পারো, এখন এই বিষয়ে কারো প্রশ্ন থাকলে করতে পারো।